মা, বাজার থেকে ফিরে এসেছি। এক গ্লাস ঠান্ডা জল দাও না, খুব তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণায় তো গলা পুরো শুকিয়ে গেছে। রাঘব, যখন তুই ছাগল চড়িয়ে জঙ্গল থেকে ফিরবি তখন কিছু কাঠও সঙ্গে করে নিয়ে আসিস। বাড়িতে এখন খুব কম কাঠ বাকি আছে। যদি তুই কাঠ না আনিস তাহলে আমি কাল রান্না করতে পারবো না। ঠিক আছে মা, বাড়ি ফেরার সময় জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবো। আর ততক্ষণ তুমি আমার জন্য গরম গরম সিঙ্গারা বানিয়ে রেখো। আজ আমি অনেক সিঙ্গারা খাবো। মা, আমার জন্য গরম গরম সিঙ্গারা রেখো, আমিও খাবো। মা, আজ আমিও দাদাদের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যাব। তুই যাবি ছাগল চড়াতে? আরে তুই তো একটা মেয়ে, তোর জন্য তো বাড়ির কাজই ভালো। জঙ্গলে কিছু দেখে ফেললে তুই তো ভয় কেঁদে ফেলবি। আর তাছাড়া মেয়েদের মধ্যে বুদ্ধি কোথায় থাকে এটা তোকে নতুন করে বলার দরকার নেই। এইভাবেই নিধির বড় দাদা রাঘব সব সময় তার মজা ওড়াতো। ভাই দিনেশ, কাল আমি গ্রামে কিছু লোককে বলতে শুনেছি যে মানুষকে জীবনে এমন কিছু করা উচিত যাতে সে ভালোভাবে বাঁচতে পারে আর নিয়মিত টাকা আসতে থাকে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার মুখোমুখি না হতে হয়। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলছো। আমাদের দুজনেরই সত্যি এমন কিছু করা উচিত যাতে আমরা ভালো জীবনযাপন করতে পারি এবং টাকার কোনো অভাব না থাকে। কিন্তু দাদা, আমরা এসব করব কিভাবে? সেটাই তো আমিও বুঝতে পারছি না ভাই, আমরা কি করব আর কিভাবে করব। দাদা, এখন আমার খুব ক্ষুধা লেগেছে। সামনেই একটা আম গাছ আছে, চলো সেই গাছ থেকে কিছু আম পেড়ে খাই, তারপর ভাববো আমাদের কি করা উচিত। কিন্তু ভাই, এই ছাগলগুলোকে এভাবে একা ছেড়ে যাওয়া কি ঠিক হবে? আরে দাদা, এত চিন্তা করছো কেন? এই জঙ্গলে কোনো বাঘ ভালুক নেই যে এসে আমাদের ছাগল খেয়ে ফেলবে। এখন চলো, বেশি বকবক করো না। এই বলে দুই ভাই পাশের জঙ্গলে আম খেতে গেল। আম খাওয়ার পর তারা আবার ছাগলের কাছে ফিরে এলো এবং নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ভাই চল, আমরা এমন একটা গাছ লাগাই যাতে অনেক ফল ধরে। তারপর সেই ফলগুলো বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করব। হ্যাঁ দাদা, এটা তো খুব ভালো কথা। কিন্তু দাদা, আমরা কোন গাছ লাগাবো? আর কি ভাই, আম গাছ। আমাদের বাড়ির পেছনে যে একটুখানি জমি পড়ে আছে সেখানে আমরা কিছু আম গাছ লাগিয়ে দেব। যখন গাছগুলো বড় হবে তখন তাতে অনেক আম ধরবে। তারপর আমরা সেই আমগুলো বাজারে বিক্রি করব। এভাবে আমাদের কাছেও অনেক টাকা জমা হবে। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলছো। আর তারপর আমরা সেই টাকা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। না না ভাই, অর্ধেক অর্ধেক কেন ভাগ করব? আমি তো তোর থেকে বড় আর তোর থেকে বেশি বুদ্ধিমানও, তাই টাকার বেশি অংশ আমারই পাওয়া উচিত, তাই না? না দাদা, আমি ছোট হলে কি হয়েছে? আমি অনেক বুদ্ধিমান, তাই আমিও টাকার অর্ধেক অংশই চাই। আরে ভাই, আমার জ্ঞান তোর থেকে অনেক বেশি, তাই বেশি টাকা তো আমিই পাবো। এইভাবেই দুই ভাই নিজেদের মধ্যে ঝগড়া করছিল। ঠিক তখনই সেখানে এক ব্যক্তি এসে পৌঁছায়। আরে কি হয়েছে ভাই? তোমরা কোন বিষয় নিয়ে এত ঝগড়া করছো? মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখুন কাকা, এ আমার দাদা। আর দাদা আমার সঙ্গে টাকা অর্ধেক অর্ধেক ভাগ করতে রাজি নয়। আমি দিনেশের বড় ভাই আর তার থেকে বেশি বুদ্ধিমানও, তাহলে আমি তাকে অর্ধেক কেন দেব? বাহ, মনে হচ্ছে আজ তো কাজ জমে যাবে। এই দুই সরল ছেলের কাছ থেকে ভালোই লাভ হবে। শোনো ভাই, বয়সে বড় হওয়ার মানে এই নয় যে সে বেশি নম্র বা বেশি বুদ্ধিমান। বুদ্ধিমান যে কেউ হতে পারে, ছোট হোক বা বড়। কিন্তু যদি তোমরা জানতে চাও তোমাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান, তাহলে তোমাদের নিজের বুদ্ধি প্রমাণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বুদ্ধি দেখাতে প্রস্তুত। বলুন, আমাদের কি করতে হবে যাতে প্রমাণ হয় কে বেশি বুদ্ধিমান? হ্যাঁ, আমিও প্রস্তুত। আমিও দেখিয়ে দেব যে আমি দাদার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। ঠিক আছে, তাহলে বলছি তোমাদের কি করতে হবে। কিন্তু আগে বলো, তোমরা এখানে জঙ্গলে কেন এসেছো? আমরা দুই ভাই এখানে ছাগল চড়াতে এসেছি। আমাদের মোট দুটো ছাগল আছে আর আমরা দুজন মিলে তাদের চড়াই।
দেখো ভাই, যদি জানতে চাও তোমাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান, তাহলে আমার কাছে একটা সহজ উপায় আছে। তোমরা দুজন আলাদা হয়ে নিজেদের একটা করে ছাগল নিয়ে বাজারে যাও এবং বিক্রি করো। তারপর যে বেশি টাকা নিয়ে ফিরে আসবে তাকেই বেশি বুদ্ধিমান ধরা হবে। ওই ব্যক্তির কথা মেনে দুই ভাই একটা করে ছাগল নিয়ে বাজারের দিকে রওনা দিল। আহা, এদের বোকা বানাতে তো একদম সময় লাগলো না। ভালো, এখন ওরা ফিরে আসা পর্যন্ত এখানেই বসে অপেক্ষা করি। কিছুক্ষণ পর ছোট ভাই দিনেশ তার ছাগল বিক্রি করে ফিরে এলো। তো ভাই, তুমি তোমার ছাগল কত দামে বিক্রি করলে? আমি আমার ছাগল 6,000 টাকায় বিক্রি করেছি। ঠিক তখনই তার বড় ভাই বাজার থেকে ফিরে এলো। তুমি তোমার ছাগল কত দামে বিক্রি করলে? তোমার ভাই তো ছাগল 6,000-এ বিক্রি করেছে। আমি তো আগেই বলেছিলাম আমি তার থেকে বেশি বুদ্ধিমান। আমি আমার ছাগল 8,000 টাকায় বিক্রি করেছি, তার থেকে 2,000 বেশি। তাই তো বলেছিলাম আমি বেশি চালাক। হ্যাঁ ভাই, এটা ঠিক, তুমি বেশি বুদ্ধিমান। দেখলে, এখন এই লোকটাও বলছে আমি বেশি বুদ্ধিমান। তাহলে আমি অর্ধেকের থেকেও বেশি অংশ নেব, তাই না? কিন্তু দাদা, আমরা তো আমাদের দুটোই ছাগল বিক্রি করে দিয়েছি। এখন বাড়ি গিয়ে মাকে কি বলবো? হায় হায়, তুই তো এটা ঠিক কথাই বলেছিস। এখন মাকে কি জবাব দেব? আরে তোমরা এত চিন্তা করছো কেন? আমি তো আছি। তোমরা সব টাকা আমাকে দিয়ে দাও, আমি এখনই বাজারে গিয়ে তোমাদের 4টে ছাগল আবার কিনে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভালো কথাই বললেন, কিন্তু আপনি কেন আমাদের ছাগল আনতে যাবেন? আরে ভাই, এখনই তো তোমরা নিজেদের বুদ্ধির পরীক্ষা দিলে। আমি দেখলাম তোমাদের মধ্যে চালাকি আছে। আবার তোমাদের বাজারে পাঠানোর কি দরকার? এই কাজ আমিই করে দিচ্ছি। তাছাড়া আমার কথাতেই তো তোমরা বাজারে গিয়েছিলে, তাই না? এখন আমি গিয়ে এই কাজটা সেরে আসি। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। তাহলে আমরা এখানে বসে থাকি, আর আপনি বাজার থেকে আমাদের দুটো ছাগল নিয়ে আসুন। তারপর দুই ভাই তাদের সব টাকা ওই লোকটিকে দিয়ে দিল। আর সেই প্রতারক লোকটা টাকা নিয়ে চুপি চুপি সেখান থেকে পালিয়ে গেল। দেখলে ভাই, আমার বুদ্ধির কারণেই তো লোকটা আমাদের কাজ করতে গেল। দুই ভাই সেখানেই বসে সেই প্রতারক লোকটার জন্য অপেক্ষা করতে লাগলো। এভাবে অনেক সময় কেটে গেল। ভাই, লোকটা এখনো ফিরলো না কেন? অনেক আগেই তো বাজার থেকে ফিরে আসার কথা ছিল। এখন তো সন্ধেও হয়ে আসছে, তবু সে এলো না। হ্যাঁ দাদা, ঠিক বলছো। এখন পর্যন্ত তো তার ফিরে আসা উচিত ছিল, কিন্তু সে কেন আসছে না? দাদা, আমার তো মনে হচ্ছে সে আমাদের বোকা বানিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে। হে ভগবান, আমরা তো তাকে চিনিই না। যদি সে সত্যিই আর না ফিরে আসে, তাহলে আমরা কি করব? এই ভেবে দুই ভাই খুব দুঃখী আর অসহায় হয়ে পড়ল। শেষে তারা সেখান থেকে চলে গেল এবং বাড়ি গিয়ে মাকে সব ঘটনা সত্যি সত্যি জানালো। আরে, তোরা দুজনে একেবারে মূর্খ। তোরা এটা কি করলি? হে ভগবান, আমি কেমন সন্তান জন্ম দিয়েছি! তোদের মতো মূর্খ হয়তো এই গ্রামে আর কেউ নেই। এখন আমি কি করব? তোরা জীবনেও কিছু করতে পারবি না। আমি জানি এখন কি করা উচিত। আমি তোদের দুজনকে আমাদের গ্রামের রাজার কাছে নিয়ে যাব। সেখানে ভালো মানুষ আছে, তারা তোদের ঠিক করে দেবে। রাজমহলে থেকে থেকে তোরা শিখে যাবি কিভাবে টাকা উপার্জন করতে হয় এবং কিভাবে সঞ্চয় করতে হয়। সবকিছু শিখে যাবি সেখানে। আমার মনে হয় এটাই ঠিক হবে। চল, এখনই আমার সঙ্গে চল, তোদের রাজার কাছে দিয়ে আসি। এই বলে মা দুই ভাইকে নিয়ে রাজার কাছে গেল। ঠিক আছে বুড়িমা, আপনার কথায় আমি এদের এখানে কাজে রাখছি। তোমরা দুইজন খেয়াল রাখবে, এখানে কোনো গোলমাল চলবে না, না হলে কঠোর শাস্তি দেব।
বুঝেছ? ঠিক আছে মহারাজ, আমরা কোনো গোলমাল করব না। আপনি যেমন বলবেন তেমনই করব। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা কোনো গন্ডগোল করব না। ঠিক আছে, তাহলে তোমরা কাল সকাল থেকে কাজে চলে এসো। পরের দিন সকালে দুই ভাই রাজমহলের দিকে রওনা হলো। তোমরা দুজন ভালো করে শোনো, আমি তোমাদের একটা কাজ দিচ্ছি। পাশের গ্রামে আমার ছোট ভাই থাকে। তোমাদের এই 2টা কলস নিয়ে আমার ভাইয়ের বাড়িতে পৌঁছে দিতে হবে। পারবে তো? হ্যাঁ হ্যাঁ প্রধান মহারাজ, আমরা কেন পারবো না। তবে একটা প্রশ্ন আছে, এই কলসের ভিতরে কি আছে আমরা কি জানতে পারি? এই কলসের ভিতরে এক বিশেষ ধরনের মিষ্টি এবং লাড্ডু আছে। আমার এক ভালো মিত্র বহু দূর থেকে আমাকে মিষ্টি এবং লাড্ডু পাঠিয়েছে। তাই তোমরা সাবধানে এই 2 কলস আমার ভাইয়ের বাড়িতে পৌঁছে দিও। আর দেরি করো না, তাড়াতাড়ি রওনা হও। ঠিক আছে মহারাজ, আমরা বুঝেছি কি করতে হবে। আমরা এখনই বেরিয়ে পড়ছি। এই বলে দুই ভাই কলস নিয়ে পাশের গ্রামের দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর ভাই দিনেশ, আমার খুব ক্ষুধা লেগেছে। আশেপাশে কোনো দোকানও দেখা যাচ্ছে না। হ্যাঁ দাদা, আমারও ক্ষুধা লেগেছে, কিন্তু এখন দোকান খোঁজা ঠিক হবে না। মহারাজ বলেছেন কোনো গন্ডগোল যেন না হয়। তাই আগে এই 2 কলস তার ভাইয়ের বাড়িতে পৌঁছে দিই, তারপর কোথাও বসে কিছু খাবো। তুই ঠিক বলছিস ভাই, চল আগে কলসগুলো পৌঁছে দিই, তারপর খাবো। দুই ভাইয়ের এসব কথা জঙ্গলে একটি গাছের আড়াল থেকে সেই প্রতারক লোকটি শুনছিল। ও আচ্ছা, তাহলে এই কলসের ভিতরে নিশ্চয়ই অনেক সোনা আর টাকার ভাণ্ডার আছে, তাই এত সাবধানে নিয়ে যাচ্ছে। এখন দেখি কিভাবে আবার এদের বোকা বানানো যায়। এই কথা বলে সেই ঠক লোকটি তাদের সামনে গিয়ে দাঁড়ায়। দেখো দাদা, এটা সেই লোকটা না যে আমাদের টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল? হ্যাঁ ভাই, এই সেই লোক। আজ আমরা একসঙ্গে ওর থেকে আমাদের টাকা ফেরত চাইবো। এই কাকা, তুমি আমাদের টাকা নিয়ে কোথায় পালিয়েছিলে? আমরা কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি জানো? তুমি কোথায় চলে গিয়েছিলে? আরে ভাই, আমি তো তোমাদের টাকা ফেরত দিতেই যাচ্ছিলাম, কিন্তু যখন বাজারের দিকে যাচ্ছিলাম তখন পথে এক বৃদ্ধা মহিলাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। তারপর আমাকে সেই মহিলাটিকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, তাই দেরি হয়ে যায়। ফিরে এসে দেখি বাজার বন্ধ। তারপর সন্ধ্যায় তোমাদের খুঁজতে গিয়েছিলাম, কিন্তু তোমরা তখন বাড়ি চলে গিয়েছিলে। তোমাদের বাড়িও তো আমি চিনি না, তাই পরের দিন তোমাদের 2টো ছাগল কিনে আমার বাড়িতে রেখে দিয়েছি। তাহলে কি আমাদের ছাগল এখন আপনার বাড়িতে আছে? হ্যাঁ আছে, তোমরা গিয়ে নিয়ে এসো। নিয়ে এসো মানে? আপনি কি আমাদের সঙ্গে যাবেন না নাকি? না ভাই, আমি বহু বছর ধরে একটি নিয়ম মেনে চলি। আমি সূর্য ওঠার আগে বাড়ি থেকে বের হই, আর সূর্য ডোবার পর ফিরি। তাই এখন যেতে পারবো না। তবে আমি তোমাদের ঠিকানা বলে দিচ্ছি, তোমরা 2 জন সহজে চিনে যাবে। 2 মিনিট এগিয়ে গেলে একটা বড় নারকোল গাছ দেখবে, তার পাশের বাড়িটাই আমার। সেখানে গিয়ে বলবে রঘুলাল দা পাঠিয়েছে, তাহলেই আমার স্ত্রী তোমাদের ছাগল দিয়ে দেবে। এবার এই কলস দুটি গাছের নিচে রেখে তোমরা 2 জন ছাগল দুটি নিয়ে এসো। সেই ঠক ব্যক্তির কথা শুনে দুই ভাই তার বলা বাড়ির দিকে গেল। কেউ আছেন? একটু বাইরে আসুন। বাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে এলো। তোমরা কারা, আর তোমরা চিৎকার করে কেন ডাকছো? কাকিমা, রঘুলালদা আমাদের ছাগল নিতে পাঠিয়েছেন। তিনি আমাদের বলেছে যে আপনাকে তার নাম বললে আপনি আমাদের ছাগল দিয়ে দেবেন। তোমাদের দুজনের কি মাথা টাথা খারাপ নাকি? এখানে কোনো রঘুলাল বলে কেউ থাকে না, আর এখানে কোনো গরু ছাগল নেই। তাই তোমরা দুজনে আমার মাথা খারাপ না করে এখান থেকে যাও।
মহিলাটির কথা শুনে তারা দুই ভাই আবার বুঝে যায় যে সেই লোকটি তাদের আবার ঠকিয়েছে। দাদা, এখন কি করব? আমরা মহারাজকে কি জবাব দেব? আমার মাথায় একটা উপায় এসেছে। যদি আমরা সরাসরি রাজার কাছে গিয়ে সত্যিটা বলে দিই, তাহলে পুরো রাজমহলের লোক এবং গ্রামের লোক আমাদের উপর হাসবে আর আমরা লজ্জিত হব। তাই চল, আমরা রাজার কাছে গিয়ে বলবো একটা গরু আমাদের ধাক্কা দিয়েছে আর আমাদের কলস ভেঙে গেছে। হয়তো এই কথা শুনে মহারাজ আমাদের উপর দয়া করবেন। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছ। চলো তাহলে আমরা রাজার কাছে গিয়ে সেটাই বলি। তারপর দুই ভাই মিলে রাজার কাছে গেল এবং তাকে সবকিছু ঠিক সেভাবেই বলল। তাদের কথা শুনে মহারাজ ভীষণ রেগে গেলেন। তোমরা দুজন মিলে দুইটা কলসও ঠিক মতো সামলাতে পারলে না? কি করছিলে তোমরা? অন্ধ নাকি যে একটা গরু এসে ধাক্কা মেরে গেল আর তোমরা দেখতেও পেলে না? আমি তোমাদের মাত্র একটি কাজ করতে দিলাম, আর সেটাও তোমরা ঠিক মতো করতে পারলে না। তোমাদের দ্বারা কোনো কাজই হবে না। তোমরা দুজন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আর কখনো তোমাদের এই রাজমহলে যেন না দেখি। দাদা, এখন আমরা কোথায় যাব? রাজা তো আমাদের কাজ থেকেই বের করে দিলেন। এখন কি করব? আর মাকে গিয়েই বা কি বলবো? এটা তো আমিও বুঝতে পারছি না ভাই। আমরা সত্যিই বড় ভুল করে ফেলেছি। কোনো কাজই ঠিকমতো করতে পারলাম না। এখন গ্রামের লোকজনের সামনে আমরা মুখ কিভাবে দেখাবো? আগামীকালই সবাই জেনে যাবে যে আমাদের রাজা একটিমাত্র কাজ দিয়েছিল, আমরা সেটাও করতে পারিনি। দাদা, আমার মাথায় একটা উপায় এসেছে। আমাদের ছোট বোনের কাছে পরামর্শ নিলে হয় না? ওর বুদ্ধির সাহায্যে আমরা আগেও অনেক সমস্যার সমাধান করেছি। যদি এবারও ওর পরামর্শ নিই, তাহলে হয়তো সেই শয়তান ঠগ লোকটাকে আমরা একটা ভালো শিক্ষা দিতে পারবো। ভাই, তুই একদম ঠিক বলেছিস, কিন্তু তার আগে আমাকে বোনের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আমি তাকে মেয়ে হওয়ার জন্য খুব অপমান করেছিলাম, অনেক বাজে কথা বলেছিলাম। আমি ভাবতাম মেয়েদের বুদ্ধি ছেলেদের থেকে কম, কিন্তু এখন আমি বুঝেছি আসলে আমিই বোকা ছিলাম। এই কথা বলে রাঘব আর দীনেশ তাদের ছোট বোনের কাছে গেল। বোনের কাছে গিয়ে তার আগে ক্ষমা চাইল। তারপর সেই ধোঁকাবাজ লোকটির সম্পর্কে সবকিছু বলতে শুরু করলো। ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু তোমরা দুজন একটা কথা মনে রাখবে, আমাকে বা অন্য মেয়েকে কখনো কোনো বিষয়ে দুর্বল ভাববে না। যেমন তোমরা ছেলেরা বুদ্ধিমান, তেমন আমরাও কোনো অংশে কম নই। আমরা সবাই মানুষ এবং সবার সমান সম্মান পাওয়ার অধিকার আছে। এখন মন দিয়ে শোনো। তারপর তাদের বোন দুই ভাইকে সেই ধোঁকাবাজকে শাস্তি দেওয়ার পুরো পরিকল্পনা বুঝিয়ে দিল। ঠিক আছে বোন, আমরা কাল সকালেই সেই ধোঁকাবাজ লোকটিকে খুঁজে বের করব এবং তার সাথে সব হিসাব চুকিয়ে নেব। পরের দিন সকালে দুই ভাই একটি বক্স নিয়ে সেই ধোঁকাবাজের খোঁজে বেরিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর দুই ভাই তাকে একটি দোকানের সামনে বসে থাকতে দেখল। দেখো দাদা, ওই ধোঁকাবাজ লোকটা সামনের দোকানের বাইরে বসে আছে। হ্যাঁ ভাই, আমিও দেখছি। তুই চিন্তা করিস না, আমাদের বোন যে পরিকল্পনা বলেছে সেই অনুযায়ী আমরা তাকে শিক্ষা দেব। তুই শুধু তার দিকে তাকাস না, এমন কর যেন তুই তাকে দেখছিসই না, তাহলেই সে নিজেই আমাদের কাছে চলে আসবে। এই দুই ভাই আবার এখানে কি করছে? আর তাদের হাতেই বাক্সটা কি? মনে হচ্ছে এই বাক্সে অনেক সোনা টাকা আছে। ভালো হয়েছে, ওরা আবার আমার সামনে পড়েছে। কিন্তু এবার তাদের বোকা বানানো এত সহজ হবে না। আমি এক কাজ করি, আমি তাদের কাছে গিয়ে এবার টাকার লোভ দেখাই। তারা দুই ভাই এত মূর্খ যে তারা আবার আমার জালে ফেঁসে যাবে। এই কথা বলে সেই ধোঁকাবাজ লোকটা তাদের কাছে গেল। এই কাকা,
আপনি তো আমাদের আবার ভুল রাস্তা দেখিয়ে ভুল বাড়িতে পাঠিয়েছিলেন। আপনি আমাদের সঙ্গে বারবার এমন করেন কেন? আমাদের দুটো ছাগল কোথায় রেখেছেন? আরে তোমরা দুজন এত বোকা কেন? আমি তোমাদের বলেছিলাম যে বাড়িতে নারকেল গাছ আছে, তার পাশের বাড়িতে যাওয়ার কথা। আর তোমরা যে বাড়িতে নারকেল গাছ আছে সেই বাড়িতেই ঢুকে গিয়েছিলে। এতে আমার দোষ কোথায় তোমরাই বলো। তোমরা চিন্তা করো না, ছাগল দুটো আমার কাছে এখনো আছে। তোমরা আগে বলো এই বাক্সের মধ্যে কি আছে? এই বাক্সে খুব মূল্যবান জিনিস আছে কাকা। রাজা আমাদের বলেছেন যেন কাউকেই না বলি, কিন্তু আপনি তো আমাদের পরিচিত, তাই আপনাকে বলছি। এই বাক্সে 2 জোড়া সোনার হার আর একটি হীরের আংটি আছে। সব মিলিয়ে এর দাম 7 লাখ টাকা। রাঘবের মুখে সোনার হীরার কথা শুনে কাকা মনে মনে ভাবতে লাগলো, এই দুইজন আজ সোনার হীরা নিয়ে যাচ্ছে, কত দামি জিনিস। যদি আজ এদের আবার বোকা বানিয়ে এই বাক্সটা নিজের করে নিতে পারি, তাহলে আর কাউকে ঠকাতে হবে না। এটা বিক্রি করে যা টাকা পাবো তা নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাব। তোমরা দুজন মন দিয়ে শোনো, আমি তোমাদের একটি কথা বলছি। তোমরা দুইজন আর কতদিন রাজমহলে কাজ করবে? আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি। তোমরা দুজন এই বাক্সটি আমাকে দিয়ে দাও, তার বদলে আমি তোমাদের 5 লাখ টাকা দেব, আর সাথে তোমাদের 2টো ছাগলও। বলো, তোমরা রাজি আছো? কাকা, আপনি সত্যি 5 লাখ টাকা দেবেন? আর আমাদের ছাগলগুলো ফিরিয়ে দেবেন? ঠিক আছে কাকা, আমরা রাজি। আপনি যান, টাকা আর ছাগল নিয়ে আসুন। এরা তো বড়ই বোকা, জানে না শুধু এই হীরের আংটির দামই 7 লাখ টাকার বেশি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ঠিক আছে, তোমরা এইখানেই থাকো, আমি এখনই টাকা আর ছাগল নিয়ে আসছি। রাঘবের কথা শুনে লোকটি বাড়ি গেলেন এবং ফিরে এসে 5 লাখ টাকা আর 2টো ছাগল তাদের 2 ভাইকে দিলেন। 2 ভাই টাকা এবং ছাগল নিয়ে বাড়ি ফিরে গেলেন, আর সেই ধোঁকাবাজ লোকটিও বক্সটি নিয়ে তাড়াতাড়ি করে নিজের বাড়ি ফিরে গেলেন। দেখলে দাদা, সেই ধোঁকাবাজ লোকটা আমাদের কাছ থেকে যতটা নিয়েছিল, আমরা তার 3 গুণ সেই ধোঁকাবাজ লোকটির কাছ থেকে সুদ সমেত নিয়ে নিলাম। হ্যাঁ ভাই, আর এসব সম্ভব হয়েছে শুধু আমাদের ছোট বোনের কারণেই। আমিই বোকা ছিলাম, তাকে সবসময় অবহেলা করতাম আর কম বুঝতাম। এবার সেই ধোঁকাবাজ লোকটি বুঝবে, যখন সে বাক্সটি খুলে দেখবে যে বাক্সের মধ্যে শুধু ধুলোবালি আর পাথর। আরে আরে, এ কি? এই বাক্সে তো শুধু মাটি আর পাথর আছে। আমার সঙ্গে এটা কি হয়ে গেল? আমার সারা জীবনের সঞ্চিত টাকা মাটিতে মিশে গেল। এখন আমি কোথায় যাব, কি করব? এই সব কিছু দেখে ধোঁকাবাজ লোকটি মাথা ঘুরে সেখানেই পড়ে গেলেন। কয়েকদিন পর 2 ভাই সেই 5 লাখ টাকা দিয়ে একটি নতুন বাড়ি কিনলো এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। লোভ মানুষকে কখনো সুখ দেয় না, বরং সর্বনাশ ডেকে আনে। নারী বা পুরুষ, কারো বুদ্ধিকে কখনো ছোট করে দেখা উচিত নয়। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।